এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে একদিনে তিনটা আমের আচারের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে থাকছে আমাদের রেসিপির মধ্যে নাগামরিচের আচার, ও থাকছে টক ঝাল মিষ্টি আচার, তার সাথে থাকছে আমের মোরব্বা। এই তিনটা আচারই কিন্তু বাঙালিদের এক প্রকার ইমোশন বলতে গেলে। যাই হোক, এত লোভনীয় তিনটা আচার দেখতে এত সুন্দর হবে, আর তার সাথে থাকছে এত সহজ রেসিপি। একদিনের মধ্যে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তোমরা এই আচারগুলো তৈরি করতে পারবে। একদিনের মধ্যে রোদে দেওয়া ঝামেলা ছাড়া আচার তৈরি করার মজাই কিন্তু আলাদা, এবং মনে হবে এত ঝামেলা ছাড়া আচার তৈরির রেসিপি এটা যে কেউই করতে পারবে। আমার মতো এত সহজ তিনটা আচারের রেসিপি, তাও আবার একদিনে, চ্যালেঞ্জিং ব্যাপারটা কেউ অ্যাকসেপ্ট করতে পারবে। কিন্তু আমি যদি বলি এই তিনটা আচার তোমরা খুবই সহজে অ্যাকসেপ্ট করে ফেলবা এই চ্যালেঞ্জটা, এবং ঘরে বানিয়েও ফেলবা, এবং বারবার বলবা প্রতি বছর আসুক, এবং আচার দেওয়ার এই সুন্দর মুহূর্তটা আমরা এনজয় করতে পারি। এর জন্য কিছুর প্রয়োজন নেই ভাই, শুধুমাত্র সামান্য একটু খাটুনের প্রয়োজন আছে, সেইটাও কিনা আহামরি কিছু বলে আমার মনে হয়। আজকের রেসিপির মধ্যে সবচেয়ে সুন্দর ব্যাপার যেটা, সেটা হচ্ছে আচারগুলো রোদে দেওয়া ঝামেলা ছাড়া এবং বিশেষ খাটুনি ছাড়া আমরা খুব ইজিলি বানিয়ে ফেলতে পারবো। তো আর কথা না বাড়িয়ে চলো রেসিপিতে যাওয়া যাক। আমার বাবা সকালবেলায় 5 কেজি আম নিয়ে এসেছি। হ্যাঁ, এই 5 কেজি আম দিয়ে আমি কিন্তু আজকে তিনটা আচার রেসিপি রেডি করব। বর্তমানে যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক পরিমাণ পাতি, এবং এগুলোর আটিগুলো কিন্তু অনেক বেশি শক্ত। তো আমগুলো কাটার সময় কিন্তু খুবই সাবধানে কাটতে হবে, যেহেতু আম কাটার সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। তো দক্ষ কাউকে দিয়ে পারলে আমগুলো কাটিয়ে নিবে। আমি এখানে প্রথমেই মোরব্বার জন্য আমগুলো একটু ভারী করে ছিলে নিচ্ছি, এবং সেই আমগুলোকে কেটে নিচ্ছি। যেহেতু আমগুলোর সাইজগুলো মাশাআল্লাহ অনেক বেশি বড়, সেহেতু আমি 2টা ভাগ করে তারপরে কিন্তু 4টা ভাগ করে ফেলেছি। প্রথমে তো 2 ভাগ করে রেখেছিলাম, তারপর মনে হচ্ছিল একটু বেশি বড় হয়ে যায়, তারপরে বাকি আমগুলো কিন্তু আমি চোকলা সহই কেটে নিচ্ছিলাম। দেখেন আমগুলো আটি এত পরিমাণে বাতি যে এগুলো কাটার সময় আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। ভালো তো 5 কেজি আম ছিল এখানে, আরো বেশি থাকলে হয়তো আমি পেরে উঠতাম না, মাঝে মাঝে আমার হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। তারপরেও কিন্তু আমগুলো আমি খুবই কষ্টের মাধ্যমেও কেটে ফেলেছি। আমার আমগুলো কাটা হয়ে গেলে কিন্তু আমি একটা পানির মধ্যেই সাথে সাথে আমগুলোকে রেখে দিচ্ছি। মোরব্বার আমগুলোকে আমি পরবর্তীতে লবণ পানিতে ভিজিয়ে রাখবো। এতগুলো ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা বড় হয়ে যেতে পারে, যার কারণে আর শেয়ার না করলাম। আর আমগুলোকে আমি একটু 2-3 বার ধুয়ে নিয়েছিলাম পানিতে ভিজিয়ে রেখে, আর মোরব্বার আমগুলোকে 2 থেকে 3 ঘন্টার মতো আমি লবণ পানিতে চুবিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু আমি এর মাঝেই সরিষা বেটে নিয়েছিলাম। সরিষা বেটেছিলাম প্রায় 1 কাপের মতো, আর এই সরিষাটাকে আমি 2 ভাগ করে আমগুলোকে মেখে নিব। এখন আমার হচ্ছে আমগুলোকে মশলা দিয়ে মেখে নেওয়ার প্রসেসিং চলবে, যেটা কিনা তোমরা দেখতে পাও রোদের মধ্যে শুকাতে দেওয়া হয়, কিন্তু আমি এখানে রোদে দেবো না। এইভাবে করে মেখে নিব হলুদ, মরিচ, সরিষা বাটা আর লবণ। এখানে কিন্তু আমি আমগুলোকে মেখে তারপরে কিন্তু এগুলোকে আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেস্টে রেখে দেবো, যেটাকে বলা হয় ম্যারিনেট করে কিছু রেখে দেওয়া। সেখানে কিন্তু আমের মধ্যে মশলাটা অনেক ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এখানে সামান্য পানি ব্যবহার করছি, যেহেতু আমি ঝুড়িতে এই আমগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আমগুলো থেকে পর্যাপ্ত পানিগুলো যে ছিল ওগুলো সব ঝরে পড়ে গিয়েছিল, কারণ এই আমের পানির মধ্যে একটা কষ থাকতে পারে, যেটাকে কিনা আমগুলো কালো করে ফেলতে পারে, সেই জন্য এই কাজটা করা আর কি। তারপরে আর কি একে একে করে আমি আমগুলোকে 2 ভাগ করে নেওয়ার কারণ হচ্ছে আমগুলোকে আমি যখন মাখবো তখন যেন প্রত্যেকটা গায়ে গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। আর এই ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে, একটা বড় কিছুর মধ্যে নিয়ে তোমরা আমগুলোকে মাখতে হবে, যার প্রত্যেকটা গায়ে গায়ে ভালোভাবে মশলাগুলো লেগে যায়। তো এখানে আমি আরো একটা পাত্র নিয়ে নিয়েছিলাম, যেটার মধ্যে আমগুলোকে ঢেলে রেখে দিয়েছিলাম। আবারও বাকি আমগুলোকে নিয়ে নিয়েছিলাম। এভাবে করে কিন্তু আমি বলেছিলাম 2টা ভাগে আমি আমগুলোকে সুন্দর করে, আমি যেহেতু কাজটা একদিনের মধ্যে কমপ্লিট করে ফেলবো, সেহেতু কিন্তু এই আমগুলোকে আমি ম্যারিনেট করে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রাখার পরে আমি অন্যদিকে শুকনো মরিচ, তারপরে রসুন, তারপরে হচ্ছে পাঁচফোড়ন, এইগুলো আমার খুবই প্রয়োজন আজকে এই আমের জন্য। তো সেইগুলো আমি প্রসেসিং করে নিব। শুকনো মরিচ টেলে নিব খুব সুন্দর করে, অল্প আছে যেন মোচমোচে হয়ে যায়। তারপরে পাঁচফোড়নকেও টেলে নিব, আর রসুনগুলো আমি আনাম করেই প্রায় কয়েকটা রসুন, 7-8টা রসুনের মতো কেটে নিব। এবং তোমরা চাইলে এগুলোকে কিন্তু ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে পারো, সেটা কিন্তু খুবই ইজি হবে। তারপরে একটা ভারী কড়াই নিতে হবে, যেখানে কিনা আমি এই আমের আচারগুলোকে প্রস্তুত করব। এখানে কিন্তু আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। ভারী কড়াই নেওয়ার কারণ এইটাই, তুমি এই আমগুলোকে বারবার নাড়াচাড়া দিবা। ভারী কড়াই হলে সেই আমগুলো নিচে লেগে যাবে না। এই আমগুলোকে কিন্তু আমাদের পানি ছাড়াও অনেকবার কষাতে হবে, অনেকবার এগুলোকে নাড়াচাড়া করতে হবে, অনেকবার চুলা জাল করতে হবে, যার কারণে মাস্ট বি ভারী কড়াইয়ের একটা প্রয়োজন রয়েছে। তো লোহার কড়াই হলে আরও বেশি ভালো হয়। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি, তার মধ্যে আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়োটা একটু পরিমাণ বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি এর আগেও কিন্তু এখানে হলুদ মরিচের গুঁড়োটা ব্যবহার করেছিলাম। এটা আপনাদের একটু বুঝে দিলে ভালো হবে, কারণ এখানে যদি একটু মশলার পরিমাণটা বেশি পড়ে যায় একটা গন্ধ আসতে পারে, যেখানে আচারটা খেতেও খারাপ লাগতে পারে। তারপরে আরাম করে 5-7টা রসুনের আমি ছিলে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিব। তেজপাতা, আপনি দারচিনিটা মাস্ট বি এখানে ব্যবহার করতে হবে, কারণ দারচিনির মধ্যে একটা স্ট্রং ফ্লেভার রয়েছে, যেটা কিনা আচারের জন্য অনেক বেশি স্বাদ বয়ে আনবে। তারপরে এখানে আমি বোম্বাই মরিচগুলোকে কেটে দিয়েছিলাম। আপনারা চাইলে অনেকগুলো বোম্বাই মরিচ একসাথে আনাম করে দিয়ে দিতে পারেন। আমি এখানে অল্প কিছু বোম্বাই মরিচ যেগুলো গ্রানযুক্ত সেগুলোকে ব্যবহার করেছি। আমার এই আচারটা হবে কিন্তু তেলের আচার, এই আচারটা টক থাকবে, এখানে তেমন কোনো মিষ্টি থাকবে না। যেহেতু এটা আচার, সেহেতু এটার টেস্ট বাড়ানোর জন্য আমি একটু চিনির ব্যবহার করেছিলাম। তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো মরিচের আচার এত পরিমাণে মরিচ কেন আমি কম দিয়েছি। তার কারণ এটাই, আমরা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করি না। জাস্ট আমি মরিচের ফ্লেভারটা আনার জন্য মরিচগুলোকে ছোট ছোট করে কেটে দিয়েছি, যেন এই আমের আচারের মাঝে মরিচের ফ্লেভারটা ছড়িয়ে যায়। এবং বোম্বাই মরিচের প্রচুর পরিমাণ ঝাল, যেটা কিনা আমরা একদমই অতিরিক্ত
ঝাল খেতে পছন্দ করি না। তারপরে আর কি এখানে কিন্তু আমি গুঁড়ো করে রাখা ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলোও দিয়ে দেবো। মরিচের গুঁড়োতে কিন্তু আচার বেশ অনেকটা ঝাল আনবে, যেহেতু আজকে আমি মরিচগুলোকে টেলে এগুলোকে আবার গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষানোর পরে, পানি দিয়ে কষানোর পরে কিন্তু আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রায় 5-7 মিনিটের মতো সেই মশলাগুলো সবগুলো এই আমের সাথে মিলে যাওয়ার পরেই কিন্তু আমি এখানে আবারও তেল ব্যবহার করব। আর তোমরা কিন্তু জানো আমি কিছুটা পানি দিয়ে কিন্তু এই আচারটাকে কষিয়েছিলাম। অনেকেই বলে আচারে পানি দিতে হয় না, আসলে তোমরা অবশ্যই পানি দিবে, কারণ এখনকার সিজনের আমগুলো অথবা আমি যে আমগুলো নিয়েছি আমগুলো কিন্তু অনেকটাই বাড়তি, এগুলো কিন্তু সিদ্ধ না হলে মশলাগুলো আমের মধ্যে অ্যাবজর্ব হবে না। তো সেই কারণে কিন্তু অনেকটা সময় তোমরা পানি দিয়ে তারপরে কষিয়ে নেবে। পানির পরিমাণটা কতটুকু সেটাও আমি দেখিয়ে দিয়েছি। তারপরে আর কি পুরো ভালোভাবে কষানোর পরে কিন্তু তোমরা এখানে তেলটা দিয়ে দিবে। যেহেতু এটা তেলের আচার হবে, আমি এখানে যতটুকু তেল পেরেছি এখন দিয়েছি। পরবর্তীতে কিন্তু আমি আরও তেল ব্যবহার করব, যেহেতু এই আচারের তেল দিয়ে ভর্তা অথবা খিচুড়ি এগুলোই খাওয়া হবে। সো এখানে কিন্তু আরও তেলের প্রয়োজন রয়েছে। আজকে আমি যতটুকু তেল পেরেছি দিয়েছি, বাকিটা আনিয়ে আবারও দিয়ে। এটা তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কেন আমি এরকম আনাম রসুন ব্যবহার করেছি। আচারে তো আনাম রসুন ব্যবহার করা হয় না, এটা আসলে আমি চুই ঝাল টাইপের একটু রেখেছিলাম। যেহেতু চুই ঝালের মধ্যে আনাম রসুনগুলো খেতে অনেক বেশি মজা লাগে, সেহেতু আমি আমের মধ্যেও রেখেছিলাম। যেহেতু খিচুড়ি অথবা বোয়া ভাত খেলে আমরা যদি গরম ভাতের সাথে এরকম করে রসুন ডলে খেতে পারি, সেটা আরেকটু বেশি ভালো লাগবে। তো এই কারণে মরিচের ফ্লেভারটা রসুনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ, দেখতে দেখতে ওই আচারটাও হয়ে গিয়েছে। আচারটা আমি 5-7 মিনিট কিন্তু এরকম তেলের মধ্যে রেখে চুলার আঁচ কমিয়ে দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। এখানে আমি আবারও করতে চলে আসলাম টক ঝাল মিষ্টি আচারটা, সেই একই পদ্ধতিতে, এইটাও সেই একই পদ্ধতিতে হবে। তেলের পরিমাণটা এখানে একটু কম হবে। তারপরে আদা রসুন বাটা এবং মরিচ, তেজপাতা, দারচিনি দিয়ে আমি মশলাটাকে মাংসের মতো কষিয়ে নিব। তারপরে আমি এখানে আমগুলো দিয়ে দিচ্ছি, তার মাঝে চিনিটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এইখানে কিন্তু অনেকটা পানি দিয়ে দিব। পানিটা আমি 2বারই দিয়েছিলাম, কারণ একবারই এটার মধ্যে আমগুলো সিদ্ধ হয় নাই। নেক্সট আমি অফ ক্যামেরায় কিন্তু আবারও পানি দিয়ে দিয়েছিলাম। টক ঝাল মিষ্টি আচারটা একটু গলা গলা থাকলে কিন্তু বেশ ভালো খেতে হয়। এই আচারটা যদি আনাম থাকে তাহলে কিন্তু এইটার মধ্যে টকটা ভিতরেই থেকে থাকবে। তো এটা একটু গালা গালা, একটু আধ ভাঙ্গা আম হলে আচারটা বেশ লোভনীয় হবে খেতে। এই ব্যাপারটা তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর এখানে আমি চোকলা সহ নেওয়ার কারণ হচ্ছে এইটাই, আমার কাছে কেন যেন আম যত বয়মে পড়ে থাকবে চোকলার মধ্যে আচারের টেস্টটা ততটাই বেড়ে উঠবে, এটা আমার কাছে মনে হতে কিন্তু আমি চোকলা সহ আমগুলোকে নিয়েছিলাম। তারপরে একটা পর্যায়ে নামিয়ে নেওয়ার 5-7 মিনিট আগে কিন্তু আমি এখানে ভাজা মশলা গুঁড়োগুলো দিয়ে দিয়েছিলাম, যার মধ্যে 5 ফোড়ন গুঁড়ো এবং মরিচের গুঁড়ো ছিল। তারপরে এইগুলোকে কিন্তু আমি সুন্দরভাবে মিলিয়ে তারপরে চাল করে নিয়েছিলাম। কিছু সময় পানিগুলো টেনে যাওয়ার পরে আমি নামিয়ে নিব, এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে। কিন্তু এই আচারটাও হয়ে গিয়েছে। অন্যদিকে আমি আবারও পানি বসিয়ে দিলাম, তারপর ফুটন্ত গরম পানির মধ্যে আমগুলোকে ছেড়ে দিলাম। এটা কিন্তু মোরব্বা হতে চলেছে। তারপরে আর কি আমগুলোকে আমি নাড়াচাড়া করে উঠিয়ে নিব। এখানে কিন্তু তোমরা আমগুলোকে 2 মিনিটের মতো এই গরম পানিতে রেখে নাড়াচাড়া করে তুলে নিবে, এটা বলক না আসলেও হবে। তারপরে এইখানে আরবার কিছুটা পানি দিয়ে নিলাম। পানির পরিমাণটা বুঝে দিতে হবে যেন আমটা বেশি সিদ্ধ হয়ে না যায়। যেহেতু চিনি দিব, চিনির মধ্যেও কিন্তু একটা পানি ছেড়ে দিবে। তো এখানে আমি তারপরে আমগুলোকে সুন্দরভাবে একটা চিনি শিরা তৈরি করে তার মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর এখানে অনেকে বলে তেল ব্যবহার করতে হয়, তুমি কারোর কথা কান না দিয়ে জাস্ট আমার রেসিপিটা একটু ফলো করবা। সাথে আমি 1 চামচের পরিমাণের মতো লবণও ব্যবহার করেছিলাম। আর এটা কিন্তু আমি আগে থাকতে 2-3 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যার মধ্যে আমের টেস্টটা অনেকটাই ভালো চলে আসবে। কিছুটা আম পুড়ে গেলেও কিন্তু খেতে অনেকটাই মজা ছিল, মানে একটু ক্যারামেল হয়ে গিয়েছিল আর কি। নিচে পোড়া ভাবগুলো নিচে থেকে গিয়েছিল, কারণ আমি অন্য কাজে একটু মনোযোগ দিয়ে ফেলেছিলাম। তোমরা একটু খেয়াল রাখলেই হবে। এই তো হয়ে গিয়েছিল আমার মোরব্বা আমের। তো আজকে এই 3টা আচারের রেসিপি খুব সহজ না, এবং তোমাদের যদি আমার ভিডিওটা একটু হেল্পফুল হয়ে থাকে লাইক, কমেন্ট এন্ড একটা সাবস্ক্রাইব করে দিও। তো আল্লাহ হাফেজ।